দারুণ রান্না হয়েছে একদম। আমার জন্য না আমি বুঝতেই পারিনি আমার এত খিদে পেয়ে যাচ্ছিল। বৌদি টু গুড, জাস্ট অমৃত, ফাটিয়ে দিয়েছে। আরে আমি তো তখন ডালের ফোড়নের গন্ধতেই টের পেয়ে গেছি যে ডালটা জাস্ট অসাধারণ হবে। দেখো না এখন আমার বউয়ের রান্নার হাতটা কিন্তু দারুণ। এই না না, ওরকম কিছু নয়। আমি তো বিয়ে হয়ে এখানে বউ হয়ে আসার পরে মার কাছ থেকেই সব রান্না শিখেছি। জানো আমার বউ না খুব ভালো বিরিয়ানি বানাতে পারে। তাই নাকি? কিসের বিরিয়ানি, চিকেন না মাটন, কোনটা বেশি ভালো পারে? হ্যাঁ, সয়াবিনের বিরিয়ানি বানায় আমার বউ। সয়াবিনের বিরিয়ানি? সয়াবিনের বিরিয়ানি হয় নাকি? হ্যাঁ আরে হয় হয়, আমাদের গরিবের বাড়িতে এরকম সোয়াবিনের বিরিয়ানি হয়, ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো আর কি। উফ, চুপ করুন তো, একটু শান্তিতে খেতে দিন। আর কাকু আপনারাও বসে পড়ুন না, আমি তো এই বাড়িতে আগেও এসেছি, এত ফর্মালিটির কি আছে? কি অদ্ভুত লোক একটা, এত কিছু হয়ে যাওয়ার পর একবারও ভয় লাগছে না। দুজন মিলে এইভাবে বসে খাচ্ছে কি করে কে জানে। যেই খাওয়ার সময় এসেছে সবকিছু ভুলে গেল। এই ডায়মন্ড, ওখানে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? তুই বরের পাশে খেতে বস। বিয়ের পরে কিন্তু বরের পাশে বসেই খেতে হয়। বস বস। ঠিক আছে, আমি তোমাদের সঙ্গেই বসবো। আরে এখন কোনো কথা নয়, আমি বসতে বলেছি না। ঠিক শোনা, লজ্জা পাচ্ছ কেন? বসে যাও, বসে যাও, তাড়াতাড়ি। সবাই বসতে বলছে, বস। বলছি বাবা, তোমাকে আরেকটু ভাত দিই। এই না না না, আর লাগবে না, কেমন অনেক আছে, আমি শেষ করতে পারবো না। আসলে আমাদের বাড়িতে তো একটু মোটা চালের ভাত, তোমাদের বাড়িতে তো ওই ভালো বাসমতি চালের ভাত হয় রোজ। বাসমতি চালের গন্ধটা খুব সুন্দর, তাই না মা? হ্যাঁ রে বাবা। আচ্ছা, তোমার বোধহয় খেতে খুব অসুবিধা হচ্ছে, তাই না? না না কাকি, আমি একজন ভেতো বাঙালি, আমার কাছে যে কোনো মায়ের রান্না করা ভাতের স্বাদই একই রকম। আচ্ছা বাবা, তোমরা এখন ভালো করে খেয়ে নাও, তারপর বিশ্রাম করো। কাল সকালে তো অনেক কাজ, বাসি বিয়ে আছে, এছাড়া অনেক স্ত্রী আচার আছে, কনকাঞ্জলি আছে। তোমাদের দুজনকে বরণ করে তারপর ডায়মন্ডকে তোমার হাত ধরে বিদায় দেবো বাবা। হ্যাঁ, এসব আবার কি ভাষা মা? বিদায় টিদায়? উমা, আমি কি এসব বানিয়ে বানিয়ে বলছি নাকি? বিয়ের আচার অনুষ্ঠানে এরকম নিয়ম কানুন থাকে আর এসবই বলে। আর আমি আর তোর বৌদি সব ব্যবস্থা করে রেখেছি। নেকামি একটা, হুট করে বিয়ে করে আসার সময় মনে ছিল না। হ্যাঁ রে রিত, কাকিমা একদম ঠিক কথা বলেছে। যতটা পারবি ততটা খেয়ে নে, কালকে বাড়িতে পৌঁছানোর পর আদতেও কপালে ভাত জুটবে কিনা তা কে জানে। খেয়ে নে খেয়ে নে, আর বেশি দেরি করিস না। আমিও বাবা তাড়াতাড়ি খেয়ে নি। কাকে আমার যে কি হবে তা কে জানে। তোর জন্য, শুধু তোর জন্য আমি সব জায়গায় ফেসে যাই। এই, তুমি কোন মেয়ের কপাল পুড়িয়েছো বলো তো? কার ভবিষ্যৎটা নষ্ট করলে? হ্যাঁ, কে এই মেয়েটা? কে কে এই মেয়েটা? দিতে এই ছিল তোর মনে? শেষ পর্যন্ত একটা গণবিবাহের 10 বছরে মারাত্মক সারপ্রাইজ দিলেন, নিজের ছেলেকে গণবিবাহের আসরে বিয়ে দিয়ে দিলেন। রাতের ওষুধ না খেয়ে শুয়ে পড়া হচ্ছে। খাবো না। আমার উপর রাগ দেখে লাভটা কি?
আমি কি ছেলেকে বলেছিলাম নাকি যে গণবিবাহতে গিয়ে বিয়ে করে নে, নাকি ওই মেয়েকেই আমার খুব পছন্দ হয়েছে? কথাটা সেটা নয় বৃন্দা, কথাটা হচ্ছে ছেলেটাকে ঠিকভাবে মানুষ করতে না পারা। মানে কি বলছো কি তুমি? আমি ছেলেকে মানুষ করতে পারিনি, এখন সব দোষ আমার? শোনো, ওর ছোটবেলার কথাগুলো ভুলে যেও না। ও কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় ভালো রেজাল্ট করতো, লেখাপড়ায় যথেষ্ট ভালো ছিল। তখন তো সবাই বলতে যে ও বড় হয়ে বড় চাকরি করবে, তুমিও তো ছিলে সেই দলে। অদ্ভুত তো। আরে আমি কি জানতাম যে ও চাকরি বাকরি না করে ওই ফুড ব্লগিং করবে? কিন্তু জানার পর আমি তীব্র আপত্তি করেছিলাম ওই ফুড ব্লগিং নিয়ে। তখন তুমি কি করেছিলে কোনো জোড়াজুড়ি? উল্টে যা করছে করুক। হ্যাঁ কেন? মা হয়ে তখন ছেলের হাতটা নিজের মাথায় নিয়ে তো ওকে দিয়ে প্রতিজ্ঞা করাতে পারতে যে লেখাপড়া যখন ভালো করে শিখেছো তখন সরকারি চাকরির পরীক্ষায় তোমায় বসতে হবে, ভালো চাকরি করে বাবা মায়ের মান সম্মান বাড়াতে হবে। করেছিলে? করোনি। উল্টে এমন আশকারা দিলে তার পরিণামটা গিয়ে দেখো। দেখো ছেলে কি করে বসেছে, দেখো। আজকালকার ছেলে কে? ছোট আমি। ও দিদি ভাই, এসো এসো। আমি অরিজিৎকে ফোন করেছিলাম। কি বললো? ওই তুই যা বলেছিস ওরা মেনে নিয়েছে তো। ওরা আজকে ওখানে থেকে যাচ্ছে আর কালকে সকালবেলায় সব নিয়ম কানুন পালন টালন করে তারপর মেয়ে নিয়ে এ বাড়িতে আসবে। তাহলে ছোট আমরা বধূবরণের ব্যবস্থা করে ফেলি। ওরে বাবা রে বাবা, আর নতে যেতে পারছি না, খিদের চোটে এত খাবার খেয়ে নিয়েছি। ও যে পেটটা টাইট করছে, ভালো লাগছে না, অস্বস্তি লাগছে। প্যান্টটা একটু ঢিলা করে। ওর বাবা, এ তো ধুতি পরে আছি, ধুতি তো ঢিলাও করা যাবে না। আচ্ছা আগেকার দিনে এই রাজা মহারাজারা ধুতি পরে যুদ্ধ করতো কি করে? না, আমি একটু খাটে শুই, রেস্ট নিই, ভালো লাগছে না। এসব ধুতি বুতি করা খাওয়া দাওয়া যায় না। ও আরে করছে, পাচ্ছি না। আরে না না, কিছু করছি না, আসলে খিদের চোটে এত খাবার খেয়ে নিয়েছি না, পেটটা আইটাই করছে। ও শুধু মনে হচ্ছে যে এই বুঝি পেটটা ফেটে গেল। আচ্ছা পেটটা ফেটে গেলে হালুম হুলুম নিদান থেকে কি গেলুম গেলুম নিদান হয়ে যাবো? সে কি কেন? হ্যাঁ, আপনার পেটটা ফেটে যাবে কেন? আপনিই তো বলেছিলেন আপনার পেটে নাকি এক্সট্রা স্টোমাক ফিক্স করা আছে। আমি ডাক্তারবাবুকে বলে অপারেশন করিয়ে আমার পেটের মধ্যে এক্সট্রা স্টমাক অ্যাড করে নিয়েছি, আই মিন পাকস্থলী। আর যেহেতু আপনার পেটে একটা এক্সট্রা স্টোমাক ফিট করা আছে, আপনি নাকি 3 মিনিটে এত বড় প্লেটের বিরিয়ানি, এত বড় প্লেটের কাবাব খেয়ে ফেলতে পারেন। আর আজ আমাদের এই গরিব বাড়িতে এসে সামান্য ভাত, ডাল, মাছের ঝোল, বেগুন ভাজা খেতে আপনার পেট ফেটে যাচ্ছে কেন? নাকি আপনার আরো অনেক কথার মতো এই কথাটাও মিথ্যে? শুনুন, এই রিদান গাঙ্গুলি না কখনো হার্মফুল মিথ্যে কথা বলে না। আমার মিথ্যে কথায় কখনো কারোর ক্ষতি হয় না, কারোর কষ্ট হয় না। বলছেন? হ্যাঁ বলছি, আর জোর দিয়ে বলছি। অকারণে এই রিদান গাঙ্গুলি কখনো কোনো মিথ্যে কথা বলে না। এখন তো কয়েকদিন আপনি আমার সঙ্গে থাকবেন, নিজেই বুঝতে পারবেন। কদিন তা এই কদিনটা ঠিক কতদিনের জন্য সেটা যদি একটু আগে থেকে জানতাম তাহলে আমার পক্ষে সুবিধা হতো আর কি। আর কি? আর ওই গণবিবাহের ভিডিওটা ভাইরাল হয়ে গেছে তো, সেই জন্য আত্মীয় স্বজনরা আমাকে ফোন করে জিজ্ঞেস করছে যে বড়াপাও মেয়েটা কি সত্যি রিদান বিয়ে করেছে নাকি এইসব। আর সবাই ফোন করছে তো, আমি তো জানতাম সবাই ফোন করে জিজ্ঞেস করবে। আচ্ছা বৌদি, এইটা কেউ জিজ্ঞেস করছে না
ওই বেকার ছেলেটা তার নতুন বউকে কি খাওয়াবে? বাগবাজারের বড় মাইমা জিজ্ঞেস করলেন। সত্যি বাবা, ছেলেটা কি কাণ্ডটা করলো বলো তো? তোকে এই মেয়েটাকেই বিয়ে করতে হলো? আমি মেয়েটা ভালো না খারাপ সে নিয়ে কোনো কথা বলছি না, কিন্তু কথাটা হলো যে ওই মেয়েটা তো আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না বলো। এখন হাজারটা লোক হাজার রকম কথা বলবে, আমি যে কিভাবে পুরো ব্যাপারটা সামলাবো না আমি কিচ্ছু বুঝতে পারছি না। ছোট এদিকে বড় বৌমা দেবপ্রিয়ার সঙ্গে সেই অনেকক্ষণ ধরে গুজুর গুজুর ফুসুফুসু করেই যাচ্ছে ফোনে। আমার মনে হয় এই সমস্ত নিয়েই কথা বলছে। ও আর্য বলল দেবপ্রিয়া কালকে আসছে। ঠান্ডা হয়ে যাচ্ছে, বিশ্বাস কর। ও যা মেয়ে কিভাবে রিয়াক্ট করবে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। শোনো শোনো, আমার কথাটা শোনো। এই ভোগান্তি থেকে বাঁচার উপায় কিন্তু একটাই, ওই অসভ্য ছেলেটাকে বলে দাও এই বাড়িতে না ঢুকে তার বউকে নিয়ে যেন অন্য কোথাও ভাড়া নিয়ে থাকে। আর একটা তো খুব ভালো জায়গা আছে, ওই চপলির বাড়ি, হ্যাঁ সেখানে যেন ও ঘর জামাই থাকে, তাতে তো ভালোই হবে। সারাক্ষণ ধরে ওর বউ ওই চপ ভাজবে আর ও ভিডিও করবে, দিন কেটে যাবে। বৌদি, আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, প্রত্যেকটা আত্মীয় স্বজনকে বলে দাও ওই ছেলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। বাজে কথা একদম বলবে না বলে দিলাম। শোনো, এটা যদি করো না তাহলে কিন্তু পাড়ার লোকজন থেকে শুরু করে প্রত্যেকে তোমাকেই খারাপ বলবে। কেন আমাকে খারাপ বলবে? কেন কি করেছি আমি? তুমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়েটা দিয়েছো তো দাদা কি বললো শুনলে না? এখন যদি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, তুমি যদি এই বিয়েটাকে মেনে না নাও তাহলে কি হবে? পুরো গণবিবাহটাকে অস্বীকার করা হবে, বুঝতে পেরেছো সেটা? আমি বোঝাতে পারছি না, প্লিজ বোঝাও তো, আমার মাথা খারাপ লাগছে। ঠাকুরপো প্লিজ একটা কথা বোঝো, ওই মেয়েকে আমাদের বাড়িতে তুলতে হবেই। কি বলছো বৌদি? ওই মেয়েকে? হ্যাঁ, ওকে এই বাড়িতে বউ করে আনতে হবে, বরণ করে তুলতে হবে। এবার ভালো ভালো ব্যাপারটাকে মেনে নাও। এই তো এক্ষুনি নিজে বললে যে ওর কি যোগ্যতা আছে আমাদের বাড়ির বউ হওয়ার। এরকম করো না, এরকম করো না প্লিজ। শোনো, আমি তাহলে বধূবরণের ব্যবস্থা করছি, বুঝলে? সে তো আমার বাড়িতে গেলেই বোঝা যায়। মানে আপনার বাড়ির মতন না, আমার বাড়িতেও আমাদের বিয়েটাকে খুব সিরিয়াসলি নিয়েছে। আচ্ছা এইসব কথা বাদ দিন, বলছি আপনার ভাই দাদা কি সব ওই রাত জাগার কথা বলছিল? জাগুন। শুধু রাত জাগা নয়, কি সব ওই গান বাজনার কথাও বলছিল। নকল বিয়েতে আসল নিয়ম কানুন পালন করার শখ কিসের আপনার? বিয়ে নকল হোক বা আসল, বিয়ে তো বিয়েই হয়। আর এই বাহানা না একটু মজা করা গেল। আপনার মজার মুখে ঝাঁটা। ছাঁটা? আচ্ছা কি ছাঁটা বলুন তো? ফুল ঝাড়ু না ঝুল ঝাড়ু? খুব ফুর্তি করার শখ না আপনার? আমিও দেখতে চাই আপনার বাবা আপনার পিঠে ছাল চামড়া তুলে একেবারে ডুগডুগি বাজা। আচ্ছা আপনি এরকম রাগী কেন? আপনি এরকম নিষ্ঠুর কেন? আপনার মনটা এরকম পাথর কেন? অভাবী সংসারের মানুষদের অভাবের সঙ্গে লড়াই করতে করতে মনটা যে পাথরের হয়ে যায় হালুমুলুম মৃদান। অবশ্য আপনি এসব বুঝবেন না, কারণ আপনার কাছে জীবনটা তো মজা, ফুর্তি। কে বলেছে আমার জীবনটা শুধুই মজার? কে বলেছে আমি জীবনটাকে সিরিয়াসলি নিই না? কেন ভাবেন আমি সবকিছুকে মজা ভাবি, ফুর্তি ভাবি? কারণ আপনি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন, জীবনে কখনো কিছু হারাননি। কে বলেছে? কে বলেছে আমি জীবনে কিছু হারাইনি? কে বলেছে আমি জীবনে কাউকে হারাইনি? কে বলেছে আমার জীবনে কোনো কষ্ট নেই, দুঃখ নেই? কে বলেছে আমার জীবনে কোনো ক্রাইসিস নেই? বলুন কে বলেছে? কে বলেছে বলুন? কে বলেছে? আমার লাগছে হালুমুলুম মৃদান। সরি, I'm so sorry. Sorry. চুপ করুন আপনি, আপনি চুপ করুন। এসব কথা বলা খুব সহজ তাই না? খুব সহজ। কখনো ভেবে দেখেছেন যার সাথে এই ঘটনাটা ঘটে তার কতটা কষ্ট হয়? ভেবেছেন কখনো তার পরিবার, তার আপনজন, তার ভালোবাসার মানুষের কতটা কষ্ট হয়? কোনোদিনও ভেবে দেখেছেন?
সেই দিনও আপনার চোখে এই কষ্টটাই দেখেছিলাম। আপনি এড়িয়ে গেছিলেন, কিচ্ছু বলেননি। কি হয়েছে আপনার? আপনার আপনার চোখে জল কেন? আপনি হাসছেন কেন? একবার হাসছেন, একবার আপনার চোখে জল। কি হয়েছে? কি হয়েছে? অভিনয় 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 করছিলাম। অভিনয়? অভিনয়, ড্রামা, নাটক। আচ্ছা কেমন অ্যাক্টিং করলাম বলুন তো? আমি ভাবছি আমি না সিনেমায় ট্রাই করবো, তাহলে কেমন হয় বলুন তো? এ বাবা, আমি কি বোকা! আপনি এটা অভিনয় করছিলেন, আর আমি ভাবলাম সত্যি সত্যি আপনার মনের মধ্যে চাপা কোনো কষ্ট আছে। হ্যাঁ, কিন্তু না, এবার আমি বুঝলাম যে আপনি আবার আমাকে বোকা বানাচ্ছেন। আপনি এত রাগ করছেন কেন বলুন তো? তো রাগ করবো না? কিভাবে, কোথা থেকে কি হয়ে গেল, তুম করে আমাদের বিয়ে হয়ে গেল? ভালোই তো হলো। আপনি এবার থেকে আমার সঙ্গে থাকবেন, আমার সাথে থাকবেন, আপনাকে কেউ টাচও করতে পারবে না। কি দেখছেন? আমি সত্যি বলছি, এখন থেকে আমি সব সময় আপনাকে গুন্ডাদের হাত থেকে প্রোটেক্ট করব। করুক না কেউ অ্যাটাক, দেখাবো মজা। কেন? আপনি কি সুপারম্যান নাকি? না না, আমি সুপারম্যান নই, আমি একজন সাধারণ মানুষ, কমন ম্যান। আর একজন কমন ম্যানের মনের জোর একজন সুপারম্যানের শরীরের জোরের থেকে অনেক গুণ বেশি। এবার আপনি দেখবেন একজন কমন ম্যান, একজন সাধারণ মানুষ কিভাবে ওই গুন্ডাগুলোকে জব্দ করে। একটা ফোন এসেছে, এক্সকিউজ মি। তুমি যে নাশকতার ছক এনেছিলে এখানে, সেই জায়গাগুলোতে আমরা চিরুনি তল্লাশি চালিয়েছি। এর মধ্যে নিউটাউন সেক্টর 1 আর বেলেঘাটার থেকে দুজন সন্দেহজনক ব্যক্তির কাছ থেকে জেরার মুখে আমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তারা স্বীকার করেছে, তারা স্বীকার করেছে যে একটা নাশকতার ছক হচ্ছিল, বম ব্লাস্ট, এবং তারিখটা হচ্ছে 15ই অগস্ট। গ্রেট স্যার, গ্রেট। সব কটাকে ধরে ফেলতে পারলেই ওদের প্ল্যানটা আমরা ভেস্তে দিতে পারবো, আর মূল মাথাকে আমরা ফাইনালি ধরতে পারবো। কারেক্ট স্যার, বলছি যে ওই দলের মূল মাথা কে, সেটা কি ওরা জেরার মুখে স্বীকার করলো? না, এরা মূল মাথা খেয়ে সেটা জানেই না। ওরা কোনোদিন তাকে দেখেইনি, ওরা কেউ জানেই না কালপুরুষ আসলে কে। আর কতদিন কালপুরুষ মেঘের আড়াল থেকে লড়বে? মেঘ তো একদিন সরবে, মেঘ সরলেই ওকে আমরা ধরে ফেলব। তার আগে আগামী 15ই আগস্ট ওদের ধারাবাহিক বিস্ফোরণের প্ল্যানটাকে আমাদের বানচাল করতে হবে। রাইট রিদম। ওকে স্যার। আগামী 15ই আগস্ট ওদের ধারাবাহিক বিস্ফোরণের
প্ল্যানটা বানচাল করতে হবে। আপনি কার সঙ্গে কথা বলছিলেন মিস্টার হারুমুলু মৃদার? কে আপনি? আপনি কি শুধুই একজন সাধারণ ফুড ব্লগার, নাকি নাকি এটা আপনার মুখোশ? এই মুখোশের আড়ালে এমন একটা মুখ আছে যে মুখটা আমরা কেউ চিনি না। বলুন, আজ আপনাকে সত্যিটা বলতেই হবে হারুমুলু মৃদার, বলুন। দেখুন, দেখতে নয়, আমি শুনতে চাই। আপনি কেন আমাকে বিয়ে করেছেন? কি প্ল্যান আছে আপনার? কে কে আপনি? আপনি কি পুলিশের লোক? ধুর বাবা, আমি পুলিশের লোক কেন হতে যাব? আমার পুলিশের বড় কর্তার সঙ্গে ভালো যোগাযোগ আছে, ভালো রিলেশন আছে। আমি যেহেতু ফুড ব্লগিং করি, আপনাকে আগেই বলেছিলাম, আমি সেই বড় কর্তার হাতেই আপনার এই খামটা তুলে দিয়েছিলাম। কি ছিল ওই খামে? টপ সিক্রেট। কাউকে বলবেন না তো? না। তখন আপনাকে বললাম না, ওই খামের মধ্যে একটা নাশকতার প্ল্যান ছিল। আগামী 15 অগস্ট শহরের বিভিন্ন জায়গায় বম ব্লাস্টিং এর প্ল্যান করেছে এক উগ্রপন্থী সংস্থা। এসব আপনি কি বলছেন? এতে তো অনেক মানুষের অনেক ক্ষতি হবে। সেই জন্যই তো আমি অফিসারদের বলছিলাম উগ্রপন্থীদের প্ল্যান বানচাল করার কথা। সাধারণ মানুষের ক্ষতি তো আর চাইতে পারি না, তাই না? তাই পুলিশ অফিসারকে আমি রিকোয়েস্ট করছিলাম। আমি তো ওনাকে খামটা দিয়ে সাহায্য করেছি। এবার পুলিশ ডিপার্টমেন্ট যেন নাশকতার প্ল্যান বানচাল করে সাধারণ মানুষকে বাঁচায়, ব্যাস এইটুকু। আরে কি হলো, যান যান ঘরে যান, শুয়ে পড়ুন, এত চাপ নেবেন না। আরে বাবা, চাপ তো আমাদের কাল নিতে হবে, আপনি যখন আমার বাড়িতে যাবেন। আরে আসল চাপ তো আমাদের জন্য ওয়েট করছে বাড়িতে। বিশাল বড় বিস্ফোরণ হতে চলেছে। কে যে কোথায় গিয়ে লুকোবো কেউ কিচ্ছু জানি না। তোর আমার কাছে যদি একটা মিস্টার ইন্ডিয়ার মতন ঘড়ি থাকতো না, তাহলে তুড়ি মেরে ভ্যানিশ হয়ে যেতাম। আমার ভেবেই কিরকম একটা টেনশন হচ্ছে। জান আপনি শুয়ে পড়ুন, আমার মাথা ব্যথা কাজ করছে না। উফ, আপনি যতই চাই বলুন না কেন, আমি জানি এটা আপনার মুখ নয়, মুখোশ। আর এই মুখোশের আড়ালের আসল মানুষটাকে আমি ঠিক একদিন খুঁজে বের করবই।